এটার একটা পিডিএফও দিয়ে দিব। আচ্ছা, কিছু ইতিহাস যদি আমরা একটু শর্টকাটে আলোচনা করি তাহলে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসলে মাথায় চলে আসবে আর কি। তো 1969 সালে কেন থমসন বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় একটা বি ভাষা তৈরি করে। এখানে আমি কিছু জিনিস হাইলাইট করে দিয়েছি। কি ভাষা তৈরি করে? বি ভাষা। তো বিটা মূলত তৈরি করে হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য। কি অপারেটিং? তাহলে কোশ্চেন এখানে দুইটা, একটা আসতে পারে যে প্রথমে কেন থমসনটা কি ভাষা তৈরি করে? বি ভাষা। তারপর বি। স্যার একটা বিষয়ে একটু কথা বলতাম, শিওর। ফ্রন্টটা যদি একটু বড় করেন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে? এখন হ্যাঁ, দেখা ঠিক যাচ্ছে? আছে। আচ্ছা। তো কেন থমসন বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে, সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে বি। বি ল্যাঙ্গুয়েজ। তো এটা মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল। তাহলে এখানে দুইটা বিষয় আসলে, একটা হচ্ছে কোন ল্যাবরেটরি? বেল ল্যাবরেটরি। তো সি প্রোগ্রামটাও আসলে বেল ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, এই জন্য এইটা মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা আসে যে সি আসলে কোন ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, এমসিকিউ এটা আসে। তারপরে হচ্ছে এটা কি ভাষা থেকে তৈরি করা হয়েছে? এটা হচ্ছে বি ভাষা থেকে তৈরি করা হয়েছে, এই জন্য এটাও আসে। আচ্ছা, এখন 1970 সালের দিকে কি হয় সেটা কেন থমসন এবং ডেনিস রিচি, যেটা যেটা ইউনিক্স অপারেটিং জন্য বি ভাষার উপর ভিত্তি করে প্রাথমিকভাবে সি ভাষা তৈরি করেন। এই জন্য এইটা আবার পরীক্ষায় আসে যে সি ভাষা কবে আবিষ্কার হয়। তাহলে এটা সি ভাষা কবে আবিষ্কার হয়? 1970 সালে। কবে আবিষ্কার হয়? 1970 সালে। আর 1972 সালে এইটা ডেনিস রিচি সি ভাষার পূর্ণ সংস্করণ প্রকাশ করে। পূর্ণ সংস্করণ কবে প্রকাশ হয়? 1972 সালে। ঠিক আছে। আর আর যেটা হচ্ছে কিছু আবিষ্কার হয়, সেটা হচ্ছে 1970 সালে। এখন পরীক্ষায় দুইটার যে কোনো একটা থাকবে অপশনে, সি কবে তৈরি করা হয়। ঠিক আছে, যে কোনো একটা থাকবে আর কি। এখন যদি যদি থাকে হচ্ছে 1970 বা 72, তাহলে 1970 দেবে। আর 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 যদি মানে আলাদা আলাদা থাকে, 1972ও থাকে, তাহলেও আমরা 1972 সাল দিয়ে দেবো আর কি। সো দুইটাই সঠিক। ঠিক আছে। স্যার আমি তো বলছিলাম হচ্ছে 1971 সাল, তাহলে ওটা কি স্যার? ওটা তো আমি একটা ওটা তাহলে পড়েছিলাম ভুল। হিন্দিতে। 71 সালে আসলে মানে হয় 70 না হয় 72। ঠিক আছে। 71-এ আসলে আমি কখনো পাইনি। কিছু কাজ করা হয়েছে 71 সাল, যেহেতু 70 থেকে 72-এর মধ্যে কিছু বিষয় আছে, তো 71 সালে কিছু কাজ করা হয়েছে। অন্য কোনো সংস্করণ হয়তো বের করছে, কিন্তু মেইনলি মানে শুরুটা করে 1970 সালে। এটা একটা প্রাথমিক ভাষা তৈরি করে। তবে এটা বি ভাষা থেকে আসছে। সিটা কোন ভাষা থেকে আসছে? বি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। ঠিক আছে। এবং 1972 সালে এটা পূর্ণাঙ্গ সংস্করণ হচ্ছে তৈরি করে কে? ডেনিস রিচি। তাহলে এই জন্য বলা হচ্ছে ডেনিস রিচি হচ্ছে সি প্রোগ্রামের জনক। ওকে। তারপরে আচ্ছা, 1978 সালে 1978 সালে আবার একটা বই বের হয়। ঠিক আছে। এইটা পরীক্ষায় আসে যে দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত সালে বের হয়। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের উপরে প্রথম বই। ঠিক আছে, এটা সি প্রোগ্রামিংয়ের উপরে প্রথম বই বই এগুলো আমি দিয়ে দিব এটা। তবে এটা কে আবিষ্কার করছে এটা আসে না, আসে হচ্ছে কত সালে এটা বের হয় আর কি। এবং এটা শিক্ষার্থীদের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিতি পায়। আচ্ছা, 1983 সালে যেটা অ্যানসি, পরীক্ষায় আবার একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এনসি এর ফুল মিনিং কি? আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ঠিক আছে, সি এর জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে এনসিসি। এটা হয় হচ্ছে 1983 সালে। এই কয়েকটা সাল একটু মনে রাখতে হবে আমাদের। তা 1990 সালে কি হয়? এই 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 এনসিসিকে আইএসও সি হিসেবে গ্রহণ করা হয়।
আইএসওর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আচ্ছা, এইটা হচ্ছে কত সালে? 1990 সালে। এটা আসলে অন্তর্ভুক্ত করে আর কি, আইএসের একটা সনদপ্রাপ্ত হিসাবে এটা অ্যাড করে আর কি। ঠিক আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে সি প্রোগ্রামিংয়ের। এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষা, এটা প্রসিডিউরাল প্রোগ্রামিং। আর এটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য উপযোগী। এটা মূলত সিস্টেমে বেশি ব্যবহার করা হয়, যেরকম উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এইগুলো মানে এই টাইপের অপারেটিং সিস্টেমের জন্য, ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য, এগুলোর জন্য এই ভাষাটা তৈরি। এটা নর্মালি সাধারণত যেরকম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা এইগুলোর জন্য না, ঠিক আছে, সিস্টেম অ্যাপ্লিকেশনগুলোর জন্য আসলে তৈরি করা হয়। আচ্ছা, এটা মূলত এইটাই ছিল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে কবে সি প্রোগ্রামিং আবিষ্কার হয়, হয় 70 না হয় 72, এই দুইটা দিয়ে অনেক সময় দুই জায়গায় দুই রকম সাল দেওয়া থাকে, একসাথে সাধারণত দুইটা আমি পাইনি এ পর্যন্ত। যেটা থাকবে সেটাই রাইট, তবে দুইটাই যদি থাকে তাহলে 1970 আমরা দিব। আচ্ছা, আর এটা কে কে তৈরি করে? সি প্রোগ্রামিং আবিষ্কার করা হচ্ছে ডেনিস রিচি। ডেনিস। রিচি, হ্যাঁ, মানে রিচি না, রিচি আর কি, উচ্চারণটা হচ্ছে ডেনিস রিচি। আচ্ছা, তো একটা মানে মহিলা প্রোগ্রামার আছে, কম্পিউটার যেহেতু পড়াশোনা করছি, তো সর্বপ্রথম একটা প্রোগ্রামার আছে, প্রোগ্রামারটা হচ্ছে মেয়ে প্রোগ্রামার, মানে সর্বপ্রথম প্রোগ্রামারটাই মেয়ে, সেটা আমি একটু লিখে দিই এটা এখানে। আহ, এটা লিখে তো অ্যাডা লাভেলাক। এটা হচ্ছে 1840 সালে উনি আসলে প্রোগ্রামার হিসেবে আত্মপ্রকাশ করেন বা প্রোগ্রামিং শুরু করেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেয়ে মানুষ, ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার, ফার্স্ট। এটা অনেক সময় আসতে পারে। আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে যাই। কম্পাইলেশন প্রসেস, এটা সি যে আমরা যে সি প্রোগ্রামিং যে হবে, এটা কিভাবে আসলে কম্পাইলটা হয়, প্রথমে আসলে কি হয়, তারপরে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আসি কম্পাইলেশন প্রসেস যদি চিন্তা করি, তাহলে প্রথমে যে কম্পাইলার, এরপরে আমাদের থাকে হচ্ছে একটা লিঙ্কার, তারপর থাকে হচ্ছে লোডার। আচ্ছা, এই কম্পাইল যখন হয় তখন একটা ফাইল তৈরি হয়, যেটা সেটা হচ্ছে যখন কম্পাইল হয় তখন অবজেক্ট নামে একটা, মানে যে কম্পাইলের পরে ওবিজে নামে একটা ফাইল তৈরি হয়। কি নামে? ওবিজে, ডট ওবিজে। যে কোনো কিছু হলে এরকম, আমি যদি এরকম দিই ফার্স্ট ডট ওবিজে, এই ফাইলটা তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে এটা লিঙ্কারের কাছে যায়, এটা এখানে কিছু কাজ কাজ হয়, কাজ হওয়ার পরে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়, ইএক্সি ডট ইএক্সি বা ফার্স্ট ডট ইএক্সি। আচ্ছা, আমরা এই পর্যন্ত আগে থাকি, বাকি আরও দুইটা একটা লোডিং, এটা আমরা পরে দেখব, একটু কাজ করতে করতে থাকবো যখন আমরা তখন। তো প্রথমে কি হয়, অবজেক্ট ফাইলে রূপান্তরিত হয়, তারপরে এটা হয় হচ্ছে ইএক্সি ফাইলে রূপান্তরিত হয় আর কি, ডট ইএক্সি ফাইলে। ইএক্সি মানে হচ্ছে এক্সিকিউটেবল। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এক্সিকিউটেবল ফাইল যখন হয়, তো যখন একবার এই ফাইলটা হয়ে যায়, তখন পুরোটা আর মানে বারবার আর কম্পাইল করার প্রয়োজন হয় না, তো আমি এইটা নিয়েই আমি তখন কাজ চালাতে পারি। কিন্তু ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আর কি। তো কম্পাইল এবং ইন্টারপ্রিটারের একটা আমার ভিডিও ছিল গ্রুপে, ওইটা একটু সবাই দেখে নেবেন। আচ্ছা,
তারপরে ভেরিয়েবল এবং ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার, এটা আমরা সবাই মোটামুটি জানি, এটা আমি এটা প্রোগ্রাম করার সময় এটা আলোচনা করে দেবো আমি। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড সি কম্পাইলার আসলে কি? স্ট্যান্ডার্ড সি কম্পাইলার, তো সি প্রোগ্রামিং যখন আমরা করি তখন কিছু কম্পাইলার নিয়ে আমরা কাজ করি। অনেক সময় আমরা এডিটরকে বা আইডিকে অনেক সময় কম্পাইলার ভাবি, যেরকম নাম আমরা করছি কি কোড ব্লক বা ভিএস কোড, অনেকে এগুলো সি করি, তো এগুলো আসলে কম্পাইলার না। তো স্ট্যান্ডার্ড কিছু কম্পাইলার আছে, আমি এটা লিখে দিই, এটা সবাই খাতায় লিখে নেন। স্ট্যান্ডার্ড সি কম্পাইলার, এগুলো পরীক্ষায় আসে, সবগুলো এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। ওকে, তো এই তিনটা মোটামুটি পরীক্ষায় আসে স্ট্যান্ডার্ড কম্পাইলারের মধ্যে। আচ্ছা, লেখা হয়ে গেছে একটু? জি স্যার। না স্যার, লিখতেছি। আচ্ছা, ওকে, আমরা এখন হচ্ছে আমরা একটু প্রোগ্রামে চলে যাব, যে এটা আসলে সি প্রোগ্রামটা কিভাবে লেখা হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা হচ্ছে সি কম, স্যার, এমসিকিউতে কিছু এইরকম আউটপুট নির্ণয়ের প্রোগ্রাম থাকে যেগুলোতে অপশন থাকে যে বেসড অন কম্পাইলার, মানে কম্পাইলার বেজে অ্যান্সারটা আসবে এরকম টাইপ। তো এখন এগুলা যে বিভিন্ন রকম কম্পাইলার, তাহলে এর ক্ষেত্রে কি আলাদা রকম মানে আউটপুট আসার কোনো চান্স আছে? কিছু ক্ষেত্রে আসে, কিছু ক্ষেত্রে আসে, অনেক সময় ওই মানে 32 বিটের 60 বিটের 64 বিটের কিছু বিষয় আছে, তো এটা ছাড়াও কম্পাইলার বেজে কিছু আসে, খুব রেয়ার কেস, খুবই রেয়ার কেস, তবে আমরা ওইটা টেস্ট করব। আমরা কোন কোন জায়গায় এই মানে এগুলো হয়, এগুলো আমরা মেবি 7-8টা ক্লাস পরে এটা আমরা শুরু করব, কারণ মানে কিছু বেসিক জেনে সবাই করে, তবে এটা আসে, এটা আসে, মানে গুড কোশ্চেন, আমি এটা নোট করে নিচ্ছি যাতে অবশ্যই ভালোভাবে দেখাই এটা। আচ্ছা, আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে একটা অনলাইন কম্পাইলারে, আমি এটা একটু শেয়ার করি। আচ্ছা, আমি একটা অনলাইন কম্পাইলার ওপেন করেছি, মোটামুটি সবাই এটার সাথে পরিচিত। সিতে অনেক মানে অনলাইনে অনেক অনেক কম্পাইলার এগুলো থাকে, তবে এগুলো অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে অবশ্যই। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম লিখেছি, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং স্টাইল, কিভাবে সি প্রোগ্রামটা লেখা হয়, ঠিক আছে? এখন প্রথমে দেওয়া আছে কি, এটা একটা হেডার ফাইল দেওয়া আছে, তো আমি হেডার ফাইলের ক্লাসগুলো নিয়েছি, তারপর আমি একটু রিপিট করি। .h সংযুক্ত একটি ফাইল, যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ এবং ব্যাখ্যা থাকে। হেডার ফাইল এমন একটা ফাইল যেখানে বিভিন্ন ধরনের ফাংশন, লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপটা এবং ব্যাখ্যা থাকে। প্রোটোটাইপটা কি? প্রোটোটাইপটা হচ্ছে লিঙ্ক, কোনটার সাথে কীভাবে কাজ করে এইটা আর কি। তো এখানে হেডার ফাইল আমরা লিখছি, তো এর আন্ডারে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে printf, এটা একটা আউটপুট ফাংশন। তো প্রত্যেকটা প্রোগ্রামিং এরকম শুরুতে এরকম হয়, যেরকম পাইথনে অনেকে ম্যাক্সিমাম এখানে পাইথন করা, কারণ ডিপ্লোমাতে ম্যাক্সিমামের পাইথন ছিল। তো এখানে কি হয়, শুধু প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, এটা আউটপুটে আসে। কিন্তু সিতে আসলে এরকম না, সিতে অনেক কিছু মেনটেন করতে হয়, এবং পরীক্ষাতে আবার এই সি থেকে আসে, এবং কারণ সিকে আবার মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এইখান থেকে আবার অনেক ল্যাঙ্গুয়েজের জন্ম হয়েছে আর কি।
মানে এই জন্য সিকে কী বলা হয়, মাদার ল্যাঙ্গুয়েজই বলা হয়। আবার একে হাই লেভেল মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কারণটা কি, এখানে কিছু লো লেভেল মানে কিছু নিম্ন স্তরের বা হচ্ছে মিডল স্তরের কিছু বিষয়ের ব্যবহার আছে এবং হাই লেভেলেরও বিষয়ের ব্যবহার আছে। এই জন্য দুইটা মিলে সংমিশ্রণ এটা, এই জন্য এইটাকে আবার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, কারণ এটা মোটামুটি দুইটাকে কাভার করে। তো এখানে সর্বপ্রথম একটা জিনিস আছে, এটা হচ্ছে এটা মেইন ফাংশন দেওয়া আছে। তো ফাংশন যখন থাকবে তখন একটা করে রিটার্ন টাইপ থাকে। রিটার্ন টাইপ মানে কি, আমার এই প্রোগ্রামে কী টাইপের মানটা আসলে রিটার্ন করবে, কী টাইপের মান রিটার্ন করবে। এখন কী টাইপ হতে পারে, বিভিন্ন ধরনের টাইপ আছে। তার ডেটা টাইপ কী কী সেটার উপরে ডিপেন্ড করে আসলে হয়। ডেটা টাইপ কী কী আমরা যদি চিন্তা করি যে ডেটা টাইপ আমাদের হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট, ডাবল। ওকে, এখন ক্যারেক্টারের জন্য আসলে কত বিটের জায়গা দরকার হয় আমাদের। ক্যারেক্টারের জন্য দরকার হচ্ছে 1 বিটের, কত, ক্যারেক্টারের জন্য আমাদের কম্পাইলার জায়গা দখল করে কত বিটের, মেমোরি দখল করে হচ্ছে 1 বিটের। আর ইন্টিজার হচ্ছে 4 বিটের। ইন্টিজার কয় বিটের, 4 বিটের। তারপরে হচ্ছে ফ্লটটাও সরি 4 বিট না, আমি একটু ভুল বলেছি, এটা হবে হচ্ছে বাইট হবে। হ্যাঁ, আমি একটু ভুল বলেছি, এটা হচ্ছে বিট তো মানে একটা। স্যার ইন্টিজার কখনো 2 বাইটেরও দেখি। এখন এই যে কম্পাইলার বেস, হ্যাঁ আসতেছে কোশ্চেন কম্পাইলার উপরে। এখন যে সব স্ট্যান্ডার্ড কম্পাইলার আছে, এই জন্য এই যে আমি একটা জিনিস পড়ালাম সেটা স্ট্যান্ডার্ড কম্পাইলার। তো এগুলো সবই হচ্ছে 4 বাইটের, সরি এটা বিট হবে না, আমি লিখে দিই বাইট। এগুলো হচ্ছে, আর এটা হচ্ছে, এটা ফ্লোটটা হচ্ছে 4 বাইট, ডাবলটা হচ্ছে 8, কত, 8 বাইট। ওকে, তাহলে এইটা হচ্ছে ডেটা টাইপ। আমাদের আরও টাইপের ডেটা টাইপ আছে, তবে মেইনলি আসলে এই ডেটা টাইপ, অ্যারেও একটা ডেটা টাইপ। ঠিক আছে, তো ওগুলো তো আমরা পরে যাবো, আমরা পার্থক্য দিতে যাচ্ছি না। আমাদের যেহেতু ফার্স্টে আমাদের এমসিকিউ পরীক্ষা, তো সেহেতু আমরা ওইভাবে আগাচ্ছি। পরীক্ষায় আসবে যে ক্যারেক্টারটা কত বিটের জায়গা দখল করে, সরি কত বাইটের জায়গা দখল করে, এটা হচ্ছে 1 বাইট, এরকম আসবে কোশ্চেন। তাহলে ইন্টিজারটা কত, 4 বাইট। তারপরে হচ্ছে ফ্লটটা হচ্ছে 4 বাইট এবং ডাবলটা হচ্ছে 8 বাইট। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, অনেক আসে। ঠিক আছে, তো এখন এই ডেটা টাইপ দিয়ে আমরা কি করব, ডেটা টাইপ দিয়ে আমরা ভেরিয়েবল যখন ডিক্লারেশন করব তখন আমাদের এটা কাজে লাগবে। কি লাগবে, ভেরিয়েবল যখন আমরা ডিক্লারেশন করব তখন কাজে লাগবে। আচ্ছা, ভেরিয়েবল ডিক্লারেশন পূর্বে আমি একটু মেইন ফাংশন নিয়ে আলোচনা করি। এখানে কি লেখা আছে, ইন্টিজার মেইন, এটা হচ্ছে একটা মেইন ফাংশন এবং এখানে দেওয়া আছে হচ্ছে রিটার্ন 0। আচ্ছা, এখানে যদি ইন্টিজার বা ক্যারেক্টার বা ফ্লট এগুলো যদি এখানে ইউজ করা হয় ডেটা টাইপের ফাংশনের রিটার্ন টাইপ হিসেবে, তাহলে অবশ্যই এখানে কি রিটার্ন করবে এটা উল্লেখ করে দিতে হবে। অনেক প্রোগ্রামে তোমরা দেখে থাকবা যে আপনারা দেখে থাকবেন যে এখানে এক্স প্লাস ওয়াই দুইটার যোগফল রিটার্ন করবে দেওয়া আছে, অথবা হচ্ছে শুধু এক্স রিটার্ন করবে বা 1 রিটার্ন করবে, এরকম দেওয়া আছে। তো এখন আমরা সর্বপ্রথম হচ্ছে কোনো মান রিটার্ন করাবো না, কোনো মান যদি আমি রিটার্ন না করাতে চাই তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ভয়েড। এখন পরীক্ষায় আসবে যদি আমরা ফাংশনে কোনো মান রিটার্ন না করতে চাই তাহলে কোন রিটার্ন টাইপ ইউজ করব, তখন আমরা কি লিখব, ভয়েড রিটার্ন টাইপ। ওখানে কিন্তু অপশনে থাকবে ভয়েড বা ইন্টিজার বা এগুলো থাকবে। ক্লিয়ার? কোশ্চেন কিন্তু এইভাবে হয় আসলে। হ্যাঁ, মানে কোশ্চেন এমসিকিউ যে আমার হাজার হাজার পড়তে হবে ব্যাপারটা এরকম না, মানে কোনটা থেকে এমসিকিউ আসবে এটা বুঝতে হবে আর কি। মানে আমি একটা বইয়ের A to Z পড়ে শেষ করলাম কিন্তু হচ্ছে এমসিকিউ পারলাম না, তাহলে কিন্তু হবে না। তো এই জন্য মানে বিষয়বস্তু বুঝে বুঝে এমসিকিউটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমি এখানে আলোচনা করলাম, এখানে কতগুলো এমসিকিউ হচ্ছে। তারপরে আরেকটা বললাম কি, যদি কোনো মান রিটার্ন না করতে চাই তাহলে আমরা কি দেব, ভয়েড দেব। এখন এখানে কিন্তু আমার এটা কিন্তু চলে আসবে হচ্ছে, আচ্ছা সরি এই যে এইগুলোর জন্য এটা আসছে, আমি এটা কেটে দিই।
তাহলে আমার কিন্তু এটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন এই জায়গায় যদি রিটার্ন 0 থাকতো তাহলে কি এটা আসতো? এরর দেখাচ্ছে, তাই না? কারণ আমি এখানে কোনো মান রিটার্ন করিনি, মানে কোনো রিটার্ন টাইপ মান রিটার্ন করবো এরকম কিছু দেইনি। তাহলে ইন্টিজার যদি আমি এখানে দিই তাহলে আমার এটা কিন্তু আবার কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আপাতত ভয়েড দিয়ে রিটার্ন টাইপ নিয়ে আমরা পরে একটা লেকচারে থাকবে আমাদের, মানে কেন ইন্টিজার দিলে কি হয়, কেন রিটার্ন 0 দিলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এইবার আমরা তিনটি সংখ্যার দুটি সংখ্যার একটা যোগ করব, একদম সহজ একটা প্রোগ্রাম যোগ করব। কারণ হচ্ছে যে ভ্যারিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করাটা শিখব। ওকে, তাহলে আমাদের কয়টা টাইপ পাইলাম? চারটা টাইপের হচ্ছে ডেটা টাইপ পাইলাম। ওকে, ইন্টিজার আমি যদি এখানে দেই, দিলাম, একটা সংখ্যা দিলাম, তো এর মান আমি দিলাম হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে আমি এখানে দিলাম, ঠিক আছে? এখানে একটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে যে কোটেশনের মধ্যে ইন্টিজার টাইপের চাইলে আমার হচ্ছে %d, এটা আমাদের ইউজ করতে হবে। এখন এইটার নাম কি এটাও আমাদের জানতে হবে। এখানে %d হয়, %c হয়, হ্যাঁ, আরও কি হয় এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটা প্লেস হোল্ডার না স্যার? এটাকে নাম বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমি এগুলো পুরো একটা মানে দিয়ে দিব আর কি, এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি একটা শিটে যেটা আমি দিয়ে দিব ওটা আমি ওকে, মেবি দেখা যাচ্ছে একটু ছোট দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দিই। ওকে, এই যে দেওয়া হচ্ছে ইন্টিজার যদি হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ারে আমাদের কি দিতে হবে? %d। এখানে অনেক কিছু আছে, সব কিছু লাগে এরকম না, তবে যারা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য এগুলো সব কিছু জানতে হবে। ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারে কী দেবো আমরা? এটা হচ্ছে মডুলাস c। ওকে, তারপর স্ট্রিংয়ের জন্য s, ফ্লটের জন্য f, আর ডাবলের জন্য এটা হচ্ছে লং f, ঠিক আছে, lf, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে সাইজটি, এটা জেটিউ, আরেকটা লাগে হচ্ছে সাইজটি। তো এটা কি, এটা আমরা একটু পরে আলোচনা করবো, আজকের ক্লাসের টপিকের মধ্যে আছে জেট ইউ। ওকে, যখন আমরা এই যে সাইজ অফ এর ব্যবহার করব তখন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাকে কি বলবো? ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? পরীক্ষা কিন্তু অনেক সময় আসতে পারে এটার নাম কি, হ্যাঁ, তখন আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, এখন এখানে আমি হচ্ছে না, এখানে দেই ফার্স্ট নাম্বার, ঠিক আছে? আমি এখানে তাহলে ফার্স্ট নাম্বারটা বসাই দিই। এটা কি হবে? না স্যার, কেন হবে না? ভেরিয়েবলে স্পেস হবে না। আচ্ছা, ভেরিয়েবলে তাহলে আমরা একটা ভেরিয়েবলের এই জিনিসে বললাম, দেখি কি প্রবলেম দেখায়, একটু দেখি। তো এখানে হচ্ছে কি হবে না, ভেরিয়েবলের নামের মাঝে কোনো স্পেস হবে না, তবে আমরা চাইলে এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, ঠিক আছে? একদম সহজ জিনিস, আমি তারপরেও বোঝাচ্ছি, কারণ অনেকের মানে একজন কেউ 5 বছর ধরে পড়াশোনা করে না, কেউ মানে 7-8 বছর ধরে পড়াশোনা করে না, এরকমও আছে, মানে এখানে অনেকে আছে, এই জন্য আমি একটু বেসিক এইভাবে দেখাচ্ছি। ওকে, এখন আমি যদি এই জায়গাটাতে যদি আমি একটা সংখ্যা দেই, এখানে সংখ্যা দিলাম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এরর দেখাচ্ছে। এখানে কেন এরর দেখালো? আচ্ছা, এটা ভুল হয়েছে। প্রথমে কোনো সংখ্যা দেওয়া যাবে না।
হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখানে কি করতে পারবো না, প্রথমে কোনো সংখ্যা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের তাহলে একটা রুলস, ঠিক আছে? পরীক্ষায় আসে যে নিচের কোনটা ভ্যালিড ভেরিয়েবল, আমিও একটা পরীক্ষায় দিছিলাম। আচ্ছা আচ্ছা, আমি এই শেষের দিকেই ধরলাম আমি একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, এটা হবে কি না আমি দেখি। এটা তাও হলো না, কারণ সিতে এটা অ্যালাউ করে না। কিন্তু পিএইচপি ল্যাঙ্গুয়েজে আবার ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় হ্যাশ দিয়ে, ঠিক আছে? তো এটা আসতে পারে হচ্ছে ম্যাক্সিমাম বেস করে হচ্ছে যে পিএসসি যে পরীক্ষাগুলো এটা হচ্ছে সি, এখন একটু পাইথনে দেয়, তবে সির উপরে আসলে বেস করে বেশি বিষয়টা, মানে বেশিরভাগ ক্ষেত্রে ভেরিয়েবলগুলো ডিক্লারেশন হয়। তাহলে আমাদের কি হলো, এই মানে আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, এবিসিডি ইউজ করতে পারবো, ছোট বড় ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে বড় হাতের ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে শুধু ছোট ছোট হাতের যে ইউজ করা যাবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন স্যার আন্ডারস্কোর সামনে কি ইউজ করা যাবে হ্যাঁ, স্টার্টে? ইউজ করা যাবে, ইউজ করা যাবে, ইউজ করা যাবে। দেখি আমরা টেস্ট করে দেখি, লাইভ টেস্ট করে দেখি। হয়েছে, তার মানে ইউজ করা যাবে, ঠিক আছে? তারপরে দেখি কি টপিক আছে আজকে। ও, আরেকটা জিনিস আমি এখানে দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে যদি আমরা প্রোগ্রামে কোনো মানে টেক্সট অতিরিক্ত যোগ করতে চাই, তাহলে আমরা কোথায় যোগ করব, এই ডাবল কোটেশনের মধ্যে। হ্যাঁ, আউটপুট ইজ এইটা। তো এইখানে কোটেশনের মধ্যে আমরা যা লিখতে চাই সেটাই আসবে, তবে এখানে যে আমরা যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো দিব এগুলো অটোমেটিক এটা ধরে নেবে কোনটার জন্য। আমার যদি এখানে দুইটা থাকে, কি হয়, একটা জিনিস আমি এখানে ভুল লিখছি, দেখি কি হয়। আচ্ছা, আউটপুট শুধু এইটা আসছে, মানে এইটারটা আসছে, এইটারটা আসে নাই, কারণ আমি এখানে কিছু বসাই নাই। আমি যদি এবারে স্পেস দেই, এখানে আমাদের কিন্তু এটা চলে আসছে তাহলে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এখানে যদি আমি 2F দিই কি হয়। আচ্ছা, এটা এখানে কাজ করছে না। আচ্ছা, ওকে, তাহলে এইটুকের মধ্যে কারো কোনো সমস্যা আছে? আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করছি এবং আউটপুট দেখছি, কোনো সমস্যা আছে এইটুকের মধ্যে কারো? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ধরে নিলাম কারো প্রশ্ন নেই, আমি হচ্ছে পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, আমি যদি চাই যে এইটা নিচের লাইনে দেখাবে, এই যে এই দশমিকের যেটা আছে সেটা হচ্ছে নিচের লাইনে দেখাবে, তাহলে কি হবে? এখানে যদি আমি দেখি হচ্ছে প্লট আউটপুট ইজ, আমি একটু এখানে দেখি কি আসে, এখানে হচ্ছে একই লাইনে আসছে, তাহলে আমরা এখানে কি দিব, এইটা পরের লাইনে নেব, তাহলে এটা কিছু এন, এইটার নাম কি এটা বুঝতে হবে আমাদের। আবার চলে আসছে, তাই না? এটাকে বলা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। কি বলা হয়? স্কেপ সিকোয়েন্স। তো এখানে এনের জায়গায় যদি টি দিই, এক ট্যাপ দূরত্বে যাবে, এক ট্যাপ, এই যে কম্পিউটার ট্যাপ চাপলে যে যতটুকু আমরা দূরত্বতে যাই সেটা যায় আর কি। ওকে, তো এগুলো কিন্তু সবই এমসিকিউ আসে। তো আমি তারপরে এইটা একটু নোটে দিয়ে দিচ্ছি যে কি কি স্যার নামটা কি বলেন আর একটু বলেন স্কেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স আমি হচ্ছে এটা যে শিটটা প্রোভাইড করে দিব, স্যার লিখে দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি।
স্যার আপনার প্রতিটা ক্লাসের কি আমরা শীট পাবো, মানে আলাদা না হোক, মানে একসাথে কয়েকটা মিলে এরকম পাবো হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পাওয়া যাবে, সমস্যা নেই, এরকম পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটু আরেকবার স্ক্রিনটা, অন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এই যে এটাকে বলা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। এই যে স্ল্যাশ এনতে হচ্ছে কি নিউ লাইন, এটাকে বলা হয় নিউ লাইন, পরবর্তী লাইনে চলে যাবে। আমি এই যে সুন্দর করে এটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তারপর টিতে কি হয়, হরিজেন্টাল ট্যাব, মানে এক ট্যাব দূরত্বে যাবে আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ আছে, তারপরে সিঙ্গেল কোট আছে, মানে যেটা আমরা চাই আর কি। এ আছে, মানে বি আছে, ব্যাক স্পেস আছে, মানে এগুলো চাইলে আমরা প্রত্যেকটাই একটা করে, মানে আমি শিট এটা দিয়ে দিব, একদম পিডিএফ দিয়ে দিব, কপি করে করে প্রত্যেকে টেস্ট করতে পারবেন। শুধু মানে এইটা দেখাতে গেলেই অনেক টাইম চলে যাবে। এগুলো এক সময় হয়তো মানে কিছু কিছু যারা সিতে পড়াশোনা করে এসছে তারা হয়তো করে আসছেন, আর যারা করেননি তারা তো মানে তাদের একটু প্রবলেম হবে, কিন্তু স্টাডি করলে এটা ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা হলে যে কোনো সময় গ্রুপে বললে আমি এটা সলভ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ফর স্কেপ সিকোয়েন্স নিয়ে আলোচনা করলাম, ডেটা টাইপ। আচ্ছা, এগুলো মোটামুটি সবই হয়ে গেছে। এবার আমরা ফ্লোর এবং সেল নিয়ে একটু কথা বলবো। আমরা এখন আচ্ছা, ফ্লোরটা কি একটু বোঝাই আমি। হ্যাঁ, ফ্লোরটা হচ্ছে আমার যদি একটা মান থাকে, যে ফ্লোর 2.6 ধরলাম, তাহলে তাহলে এটা কি হবে, মানে এটার আউটপুটটা আসলে কি আসবে? এটার আউটপুটটা হচ্ছে ইমিডিয়েট যে ছোট মানটা সেটা আসবে। ইমিডিয়েট কি মানটা? ছোট মানটা, এটা হচ্ছে ছোট যে রিয়েল নাম্বারটা, এখানে 2.6, তাহলে এটা কি হবে, সরি 2 হবে। কি হবে এটার আউটপুট? তো হবে 2 হবে। আর সেলের ক্ষেত্রে কি, সেলের ক্ষেত্রে হচ্ছে যে ইমিডিয়েট যে বড় মানটা সেটা হবে। যদি আমার হচ্ছে এরকম হয় 5.9, তাহলে কি হবে, এটা 6 হবে। কত হবে? 6 হবে। এটা পরীক্ষায় আসে, মানে আসে মানে অনেক আসে। স্যার এটা কি বিল্ট ইন কোনো ফাংশন? হ্যাঁ, ফ্লোর এবং সেল এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, স্যার যদি 5.4 হয় তখন কি আসবে? 5.4 কোনটার ক্ষেত্রে? সেলের ক্ষেত্রে, সেল। সেলের ক্ষেত্রে যদি আমরা 5.4 দেই তাহলে 6ই আসবে। ঠিক আছে, ইমিডিয়েট বড় আপার মান যেটা আসবে, যেটা উপরে আপার হবে এটাই আসবে, তাই না? হ্যাঁ, আপার যেটা একদম ইন্টিজার যে ভ্যালুটা আর কি, মানে রিয়েল নাম্বার যেটাকে বলা হয় সেটা আসবে। ঠিক আছে, স্যার এখানে যদি 4.9 থাকতো তাহলে কি 5 হইতো? কোনটার ক্ষেত্রে, ফ্লোর না সেল বলতে হবে উল্লেখ করে। বুঝি নাই। স্যার সেলের ক্ষেত্রে এখানে যদি 4.9 থাকতো তাহলে কি এখানে 5 হইতো 6 এর হ্যাঁ, জায়গায়? 5 হতো, অবশ্যই 5 হতো। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু মানে আসি, তারপরে এটা কম্পাইলারে যাব। যদি এরকম হয় যে ফ্লোরের ক্ষেত্রে কেউ একজন অ্যান্সার দিলেই হবে, আমি বলেছি -2.7, তাহলে এটা কি হবে ফ্লোরের ক্ষেত্রে? ফ্লোর মানে হচ্ছে ইমিডিয়েট। আচ্ছা, এটা সবাই একটু নোট করে নেন। হ্যাঁ, ইমিডিয়েট লিখে নেন, ইমিডিয়েট ছোট রিয়েল নাম্বার।
ওকে, এটা লিখে নেন। আর সেলটা হচ্ছে ইমিডিয়েট বড় রিয়েল নাম্বার। আচ্ছা বলেন, কেউ একজন বলেন -2.7 এটা হচ্ছে -3 হইব স্যার, -3। -2 হবে স্যার। ইমিডিয়েট। আচ্ছা -2.7 এর ইমিডিয়েট মান কত? হ্যাঁ, দুজনের থেকে দুই রকম অ্যান্সার পেয়েছি, একজন -3 একজন -2। তো ছোট মান মানে কি? আচ্ছা মাইনাসের ক্ষেত্রে কিন্তু 2.7 হচ্ছে বড় 3 চাইতে, -3 চাইতে, তাই না? তাহলে এটা কি মানে ইমিডিয়েট যে ছোট মান, তাহলে কি হবে? থ্রি হবে। -3 হবে। ঠিক আছে। আচ্ছা এখন যদি এটা হচ্ছে ফ্লোরের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে হতো মাইনাস। আচ্ছা আমরা আরেকটা দেই সেলের ক্ষেত্রে, তাহলে আরো ক্লিয়ার হবে। -4.7 এটা কি হবে? 4 হতো। -4 -3 হবে স্যার। কেন -3 হবে? 3 তো কোনো এখানে মানে অপশনই নাই। স্যার বড় রিয়েল নাম্বার, তাহলে বড় রিয়েল -4। নাম্বার, -4.7 এর বড় রিয়েল নাম্বার কোনটা? 4, -4, তাই ওকে। না? মাইনাস যত বাড়বে তত ছোট হয়ে যাবে। ছোট হবে, মাইনাসের যত বাড়বে তত ছোট হবে। ঠিক আছে, মানে এটা কিন্তু প্যাচ লেগে যায় আর কি। পরীক্ষায় মাইনাস দিয়ে দিবে অথবা যে কোনো একটা দিবে, মানে প্যাচ লেগে যাবে। তো এই মাইনাসটা বুঝতেই অনেকের সমস্যা হয়ে যায়। আর পরীক্ষা তো একটু কনফিউশন লাগাবেই, একদম শিওর। এমসিকিউ এ তো কনফিউশনের জন্য একদম, বিশেষ করে পিএসসির এমসিকিউ কনফিউশনের জন্য ওস্তাদ। অন্য কোনো জায়গার যারা এমসিকিউ করে, মানে পিএসসির মেম্বার ব্যতীত অন্য জায়গার অত মানে এত মানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু দেয় না। আর বিশেষ করে পিএসসিতে এই কনফিউশন দেয়, মানে এই চারটার মনে হয় পাশাপাশি অ্যান্সার এরকম। তাহলে এইটুকে কারো প্রবলেম নাই? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আমাদের পরের টপিক আমরা একটা সাইজ অফ অপারেটর। হ্যাঁ, আচ্ছা সাইজ অফ অপারেটরটা আসলে কি, এইটা একটু আমাদের সবারই জানতে হবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আমি এটার একটা ছোট্ট টপিক রেডি করেছি, এটা তারপরে আমি এটা পিডিএফের সাথে দিয়ে দিব, কারণ অনেক জিনিস তো টাইপ করতে করতে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, সাইজ অফ অপারেটরটা হচ্ছে একটা কম্পাইল টাইম অপারেটর। পরীক্ষায় এমসিকিউ আসবে এটা। সাইজ অফ অপারেটর এটা হচ্ছে কি টাইপের অপারেটর? এটা কি টাইপ? কম্পাইল টাইম অপারেটর। ঠিক আছে। তো এইটা আসলে মূল কাজ কি? এটা আসলে ডেটা টাইপ বা হচ্ছে ভ্যারিয়েবলের মেমোরি সাইজ বাইটে বের করতে ব্যবহৃত হয়। একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস। কি মেমোরি সাইজ বাইটে বের করে। যে আমি কোনো কিছু মানে লিখলাম, একটা মানে কিছু মান লিখলাম, সেইটা বাইটে আসলে কত হবে সেটা মানে আমাদের বলে দিবে। এই যে যদি বলা হয় যে ইন্টিজার সাইজ, যেটা আমরা এর আগে আলোচনা করছি, মানে ইন্টিজারের ক্ষেত্রে কি বা এটার ক্ষেত্রে কি, সেইটা হচ্ছে এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কি সাইজ অফ অপারেটরের কাজ কি? মেমোরি সাইজ
বাইটে বের করতে ব্যবহার করা হয়। তো এটা সাইজ অফ অপারেটর যদি ইন্টিজার দেই তাহলে কি হবে, এটা কত রিটার্ন করবে, 4 রিটার্ন করবে। ঠিক আছে, এটা 32 বিট সিস্টেমে এবং 64 বিট সিস্টেমেও এটাই করবে। আচ্ছা, সাইজ অফ অপারেটরের ক্ষেত্রে ক্যারেক্টার হচ্ছে 1 বাইটের, এটা আমরা জানি। আর এটা এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যদি অ্যারের ক্ষেত্রে বলে, অ্যারের ক্ষেত্রে এখন অ্যারে আমার আছে এই যে এখানে ইন্টিজার এ, এই দিয়ে 10টা ভ্যালু, কয়টা আছে, 10টা ভ্যালু আছে, কার মধ্যে, এই এর মধ্যে। ঠিক আছে, 10টা অ্যারে, আমি প্রথম দিনে আলোচনা করছিলাম অ্যারে নিয়ে, যে কি একই টাইপের যদি অনেক মানে ভ্যারিয়েবল থাকে সেটা। ঠিক আছে, তাহলে এখানে আছে, বুঝলাম হচ্ছে এখানে কয়টা ভ্যালু আছে, 10টা ভ্যালু। 10 না কিন্তু এটার, এর মান 10 না কিন্তু, এটা মানে হচ্ছে এর মধ্যে 10টা ভ্যালু আছে। কি টাইপের ভ্যালু আছে, ইন্টিজার টাইপের। তাহলে ইন্টিজার একটা কত, 4 বিট করে, সরি 4 বাইট করে, আর তাহলে 10টা কত হবে, 40 বাইট। ওকে, এখন এই যে সাইজ অফ অপারেটর যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে এটা বলে সাইজটি, এইটার জন্য আমাদের লাগে হচ্ছে এই যে আমি বললাম জেড ইউ, কি লাগে আমাদের, জেড ইউ লাগে। ঠিক আছে, আমরা যখন এটা বের করতে চাই তখন এটা আমার তখন জেড ইউ লাগবে। তো আমরা যদি এটা প্রোগ্রাম ডিরেক্ট, এটা আমরা একটা প্রোগ্রাম করে ফেলি মানে কম্পাইলারে, দেখি কি হয়। আচ্ছা, আমি এটা একটু কম্পাইলারে ওপেন করি। মানে কত কিছু, মানে ডিপ্লোমাতে যে আমরা প্রোগ্রামিং করেছি, মানে এত ডিপ তো শিখি নাই, তাই না? মানে কত কিছু যে থাকে এর মধ্যে। আপনার ক্লাসে তো অনেক শেখা হয়েছে স্যার। না, আমার যেগুলো ল্যাঙ্গুয়েজ ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাতে মোটামুটি হয়েছে, তারপরেও মানে পরীক্ষা পদ্ধতি অন্যরকম হওয়ার কারণে অত শেখাতে পারিনি, তবে চেষ্টা করেছি, কিন্তু অনেক জায়গায় তো মানে আরও খারাপ অবস্থা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে আমি একটু দেখি, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ইন্টিজার এ দিয়ে এখানে দিয়েছি হচ্ছে 10, এটা কিন্তু পুরো ডেটা টাইপের যে কথা বললাম প্লাস হচ্ছে এই সাইজ অফ অপারেটর, দুইটা মিলিয়ে এটা প্রোগ্রাম। তারপরে ক্যারেক্টার নেওয়া আছে সি নিয়ে। আচ্ছা, ক্যারেক্টার যখন আমি নিব তখন হচ্ছে এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিব। কার মধ্যে দিব, সিঙ্গেল কোটেশনের মধ্যে। আর যখন ডাবল কোটেশন হবে তখন হচ্ছে স্ট্রিং হয়ে যাবে, কি হয়ে যাবে, স্ট্রিং। আচ্ছা, ডাবল ডি নামে আমি একটা নিলাম, এটা দশমিকের, এটা ইন্টিজার অ্যারে এ ডবল আর নিয়ে 5, এর মধ্যে হচ্ছে 5টা ভ্যালু আছে আর কি। আচ্ছা, এখন এটা একটু আমি এদিকে ছোট করলে কি দেখা যাচ্ছে এখন, কারো বুঝতে সমস্যা হচ্ছে কি স্ক্রিন, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু আউটপুটটা দেখে নিই। আচ্ছা, এখানে কি হয়েছে, সাইজ অফ, আমি কি করেছি, সাইজ অফ ইন্টিজার, এটা জেড ইউ দিছি কি জন্য আমি বলে নিলাম, এইটার জন্য কি দিতে হয়, জেড ইউ দিতে হয়, যেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কি বলা হয়, ফরম্যাট স্পেসিফায়ার। এটা হচ্ছে একটা কি, ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, এখানে হচ্ছে এই যেখানে আমি ফরম্যাট স্পেসিফায়ারটা দিব, ভ্যালুটা সেই জায়গায় বসবে। এখানে মানে কার পরে আছে, এই কোলনের পরে আছে না, কোলনের পরে ফরম্যাট স্পেসিফায়ারটা আছে, ভ্যালুটা কিন্তু এই ভ্যালুটা কোথায়, এখানে যেই বসছে কিন্তু। ঠিক আছে, এখন এই যে স্ল্যাশ এনকে কি, স্কেপ সিকোয়েন্স আমি বললাম, এটা হচ্ছে পরের লাইনে নেওয়ার জন্য। আচ্ছা, এখন তাহলে প্রথমটা ছিল কিসের জন্য, ইন্টিজার, হ্যাঁ, সাইজ অফ এ মানে কোনটা, এটা ইন্টিজার ভ্যালু, তাহলে ইন্টিজার ভ্যালুর আউটপুটটা কত, 4 বাইট। তাহলে আমরা যে তখন থিওরি আলোচনা করলাম সেটার সাথে কি মিল আছে,
তাহলে স্যার ইন্টিজার এখন এর ভ্যালুটা আপনি যদি বাড়ায় দেন তাও 4 বাইটসই হবে যদি তিন ডিজিটের হয়। হ্যাঁ 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 তাও হবে, কারণ ইন্টিজার টাইপে মানে যা আছে সবই সেটাও কি হবে, ইন্টিজার টাইপের যতগুলো ইন্টিজার একটা রেঞ্জ আছে, হ্যাঁ, তো ওই রেঞ্জের মধ্যে থাকলে সেটা কি হবে, 4 সেটা বাইটস। হচ্ছে 4 বাইট হবে। ওকে, তারপরে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ক্যারেক্টার যেটা সাইজ অফ সি, তাহলে এটা হবে 1 বাইট। তারপরে যদি আমি ডাবল দেই, ডাবলটা কত, 8 বাইট। ঠিক আছে, ডাবলটা কি 8 বাইট। এখন এই জায়গায় ইন্টিজার টাইপের অ্যারে আছে, কয়টা ভ্যালু দেওয়া আছে এর মধ্যে, 5টা। পাঁচটা। পাঁচটা কিন্তু হতে পারে বিভিন্ন ধরনের 10, 5, 6 এরকম পাঁচটা দেওয়া আছে, এখানে ইনিশিয়াল করা নাই কিন্তু এটা ডিক্লারেশন করা আছে যে হচ্ছে এখানে পাঁচটা ভ্যালু আছে, মানে যখন এখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 5 দিব, অটোমেটিক সে পাঁচটা ভ্যালুর জন্য মেমোরি বরাদ্দ করে ফেলবে। ঠিক আছে, ভ্যারিয়েবল ডিক্লারেশন করলে আর কি, এটা কী করলাম, ভ্যারিয়েবল ডিক্লারেশন করলাম। ওকে, এইবার এইটাতে কি হবে তাহলে, এইটাতে হবে হচ্ছে কয়টা, পাঁচটা, তাহলে ইন্টিজার কত, 4 বাইট, তাই না, ইন্টিজার হচ্ছে 4 বাইট, তাহলে 5 আর 4, 4 5-এ গুণ করলে কত হয়, 20 বাইট। এই যে 20 বাইট এখানে জায়গা দখল করছে। ঠিক আছে, এখন যদি এখন এই যে এখানে একটা আরেকটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 0। 0 মানে কি, নাই ভ্যালু। ভ্যালু নাই, কিন্তু অটোমেটিকভাবে একটা জায়গায় সে ধরে নেবে না, 0 মানে এটা নাই এরকম না, মানে একটা ভ্যালু আচ্ছা আছে। স্যার, অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয় তাই না স্যার? হ্যাঁ, অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, কিন্তু এটা ইন্ডেক্স হিসেবে কাউন্ট করবে না, এখানে আমি যখন ইনিশিয়াল করব তখন সে একটা ধরে রাখবে আর কি, সে একটা ধরে রাখবে। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে কি 4 বাইট। ঠিক আছে, পরীক্ষায় এরকম দিবে যে এই জায়গাটাতে কত মেমোরি, মানে যদি এরকম হয় এটাতে কত মেমোরি খরচ হয়েছে আর কি। ঠিক আছে, এই জন্য আমি এটা উল্লেখ করে দিলাম। এটা নর্মাল পিএসসিতে না দিলে এটা বুয়েট প্যাটার্নে অনেক সময় দিতে পারে। স্যার স্যার জিরোর কত মেমোরি বলতে? অন্য কোনো ভ্যালু দিলে কি হবে? হ্যাঁ, সাপোজ 1 2 3, জিরোর ওইখানে যদি 1 2 3 দিই তাহলে তো 4ই আসার কথা। আচ্ছা আমি এখানে 1 দেই, হ্যাঁ 4 আসবে, কারণ এখানে হচ্ছে যে কোনো একটার জন্য আর কি, মানে আমি ইনিশিয়াল মানে করলাম মানে কি এটা হচ্ছে হবে, কিন্তু এখন যদি আমি 2 দেই, কি হলো, এটা হচ্ছে জাস্ট এইটাকে একটা ধরছে, লোকেশন দিব। এইটাকে ধরছে, এইটা কিন্তু আমার হচ্ছে যে ইন্টিজার হিসেবে ধরছি কি বা না ধরছি সেটা না, এই পুরোটাই একটা হয়েছে। এটা কি আমি এখানে ইন্টিজার হিসেবে যাবে, কিন্তু এটা কিন্তু আমি ওইভাবে ধরি নাই। হ্যাঁ, এখানে যদি আমি আবার 5 দেই, 4ই হচ্ছে, কারণ এটা আমি কারোর মধ্যে রাখি নাই আর কি। ঠিক আছে, এটা আমি কারোর মধ্যে রাখি নাই। কিভাবে রাখলেন না স্যার? আপনি তো ডিক্লেয়ার করেই দিছেন, কোথায় দুইবার declare ইউজ করছেন? করলেন। এটা আমি কি এখানে কোথাও ইউজ করছি, এখানে কি আমি কোথাও ইউজ করছি, মানে এখানে স্যার উপরে আপনি উপরে উপরে ডিক্লেয়ার করছেন যে ভ্যারিয়েবল ওইটা 5 লেন্থ, হ্যাঁ, ওকে। এখন আমি ভিতরে, পরে হ্যাঁ বলো, বুঝতে পারছি স্যার ডিফারেন্স। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে যে আরেকটু স্টাডি করলে আরও বোঝা যাবে, সমস্যা নেই, মানে একটু কনফিউশন লাগবে, আবার প্রোগ্রাম করলে কনফিউশন লাগবে, কোনো সমস্যা নেই। তো এটা মানে প্রবলেম সলভিং হবে, প্রবলেম সলভিংয়ের ক্লাসও হবে আলাদা করে, সমস্যা নেই। তো যত মানে প্রশ্ন আসবে মাথার মধ্যে তত অ্যান্সার পাওয়া যাবে, তত প্রোগ্রামিং এক্সপার্ট হওয়া যাবে, আর প্রোগ্রামিং এক্সপার্ট হলে ভালো সফটওয়্যার ডেভেলপারও একসময় হতে পারবা সবাই। তো আপাতত আমরা যেহেতু পরীক্ষার পড়াশোনার জন্য করছি, তো এই দিকেই থাকি, তাই না? এখন এই পুরো ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন থাকলে আজকে, এখন শুধু কোশ্চেন নিব, এখন মনে টাইমও প্রায় ওভার হয়ে যাচ্ছে। জি স্যার, 6 মিনিট আছে। 6 মিনিট আছে, 6 মিনিট আমি একটু কোশ্চেন নিব, কোশ্চেনে কার কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। এর আগের ক্লাসগুলোতে কি করছি, মানে প্রথম দিকের ক্লাস ছিল তো, প্রত্যেকেই হচ্ছে আমি লিখছি নোট করছে, এই জন্য শীট প্রয়োজন হয়নি।
তারপর স্যার আমরা নোট করলে ওটা ক্লিয়ার হয় না, তো এই যে এই জন্য আর কি স্যার, যদি থাকে সাথে আপনার এটা থাকলে অনেক সহজ হবে আর কি, হ্যাঁ, এই জন্য স্যার। অবশ্যই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে যেহেতু এইটার উপরে পূর্ণাঙ্গ নোট দিয়ে দেবো আমি, সমস্যা নেই। এটার উপরে পূর্ণাঙ্গ হ্যাঁ। নোটও আমি দিয়ে দেবো, মানে পুরো পুরো ইয়েতের উপরে, মানে পুরো লেকচারের উপরে, প্রত্যেকটা লেকচার শেষে, যেহেতু আমি এই জন্যে রুটিন করে দিচ্ছি, রুটিন অনুযায়ী ক্লাস নেব। আর যেহেতু ক্লাসগুলো একটু বেশি বেশি, যেরকম এখানে এই যেরকম এখানে ইতিহাস দিয়েছি, ইতিহাস তো আর আমি যদি টাইপ করতে লিখতে চাই তাহলে তো হবে না, তাই না? জি 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 এই জন্য জি। আমি শিট দিয়ে দেবো, যেটাতে যে প্রয়োজন হবে সেটাতে অবশ্যই দেবো। আচ্ছা, ক্লাসের বাইরেও আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। আজকে যেহেতু এটা, স্যার আমরা বইটা কবে পাবো? ওইটা ওয়েট করতেছি, যে বইটা আপনি পাবলিশ আচ্ছা, করতেছেন। এমসিকিউটা পাবলিশ হবে হচ্ছে নেক্সট মান্থের 15 তারিখে, ঠিক আছে, আশা করা যায়। আর যেটা হচ্ছে লিখিত, এটা জানুয়ারির 1 তারিখে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করছি আরও আগে বের করার জন্য, কারণ মানে অনেক রিকোয়েস্ট আসছে তো, যে মানে দ্রুত বের করার জন্য আমরা দেখি চেষ্টা করছি। মানে এমসিকিউটা জানুয়ারি 1 তারিখে বের করতে চাইছিলাম, কিন্তু মানে অনেকে ভয় পাচ্ছে যে স্যার যদি পরীক্ষা আগে হয়ে যায় তাহলে কী করব। তো এই জন্য এমসিকিউটা নেক্সট মান্থের 15 তারিখে বের করব। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার বাজারে তো আরও অনেক বই আছে, তো ওইটা না কিনে কেন মানে আপনারটা? অবশ্যই আমারটা হচ্ছে টপিক বেস কোশ্চেন থাকবে, ঠিক আছে। আমি এই যে এমসিকিউগুলো পড়াচ্ছি, আমি যদি একটু দেখি, আজকেও এমসিকিউ দিয়ে দিব। আমরা একটু যদি 2 মিনিট একটু আমরা একটু এমসিকিউগুলো দেখি, যে এই টপিকের উপরে কি আজকে যা পড়ালাম এর উপর কি কি এমসিকিউ হতে পারে, একটু দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? জি স্যার, এই যে দেখা যাচ্ছে। যেরকম আমি জি স্যার। সি প্রোগ্রামিং কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে ডেনিস রিচি। এটা কত সালে আবিষ্কৃত হয়? এইটা হচ্ছে, যদি এখানে কি দেওয়া আছে আমি বলেছি, যদি 1972 থাকলে 72, যদি এখানে 70 থাকতো তাহলে 70, ঠিক আছে। এটা কোন ল্যাবে হয়? বেল ল্যাব। এই যে এইরকম করে মানে হচ্ছে সাজানো আছে আমার যে বইগুলোতে, বইটা হবে এটা এরকম করে। আমি যে লেকচারগুলো দিলাম, এইটা লেকচার পড়লে কি আর এই এমসিকিউ কোনো সমস্যা হবে? এই যে এটা সি ভাষা কোন ভাষা থেকে উন্নতি করা হয়, মানে হচ্ছে তৈরি করা হয় বি, এগুলো কিন্তু আমি আলোচনা করছি, তাই না?